স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছে আমি অনিমেষ কর। বার্তা কক্ষে সবশেষ জানিয়ে দেব আমি আতিফান জুমান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরও 159 জনের মৃত্যু, নতুন রোগী 6,566, শনাক্তের হার 17.64। 24 ঘন্টায় ঢাকায় 240 জন সহ সারা দেশে 270 ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু হয়েছে আরও 1 জনের। বরিশালে ইউএনওর বাসায় মামলায় 2 মামলা, গ্রেপ্তার 13, আইনশৃঙ্খলা রক্ষায় 10 প্লাটুন বিজিবি চায় প্রশাসন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন নাকচ, তৃতীয় দফায় 1 দিনের রিমান্ড দিয়েছে আদালত। Saudi Extreme. Enjoy smooth speed. শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমতির দিকে। 1.5 মাসে সর্বনিম্ন মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 159 জনের, নতুন করে শনাক্ত হয়েছে 6,566 রোগী। করোনা বিবেচনায় শনাক্তের হার 17.64%। দেশে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 159 জনের। এতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 24,878 জনে। 723 ল্যাবে 37,226 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 6,566 জন। গত 24 ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 17.64%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত ঢাকা বিভাগে 3,413 জন। এছাড়া চট্টগ্রামে 1,101 জন, সিলেটে 478 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। বাকি 5 বিভাগ মিলে এই সংখ্যা 1,574 জন। আমরা কিন্তু আগের থেকে বলাতে এখন কিছুটা মাস্ক পরার অভ্যাসটা পরিবর্তন হয়েছে। এখন সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে পরে দেখা যাবে যে সংক্রমণটা কমতেছে, এবং তার পাশাপাশি যদি টিকাটা যদি বড় অঙ্কে দেওয়া যায় তাহলে আমাদের জন্য অনেক বড় সুফল বয়ে আনবে। নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন 10,153 জন। এই নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 13,37,181 জনে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় একদিনে 240 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 270 জন ডেঙ্গু রোগী। গতকাল এই সংখ্যা ঢাকায় 273 জন সহ সারা দেশে 306 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন মোট 1,238 জন ডেঙ্গু রোগী, আর ঢাকাতে ভর্তি আছেন 1,145 জন। এবছর এখন পর্যন্ত 7,251 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 31 জনের। আজকে তো বোধহয় একটু করোনা সংক্রমণ কমতে শুরু করায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে সাধারণ শয্যার প্রায় অর্ধেকই ফাঁকা রয়েছে। তবে এখনও কমেনি আইসিইউ সংকট। আইসিইউ বেডের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে নতুন রোগীদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর করোনা ডেডিকেটেড 17টি সরকারি হাসপাতালে মোট সাধারণ শয্যা 4,272টি, এর মধ্যে খালি রয়েছে 2,100টি। এসব হাসপাতালে 382টি আইসিইউ বেডের মধ্যে খালি আছে মাত্র 37টি। বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগে থেকেই সাধারণ শয্যায় ভর্তি থাকা রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে আইসিইউ বেড দেওয়া হচ্ছে। ফলে নতুন রোগীদের জন্য আইসিইউ সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে ঢাকার বাইরে থেকে আসা বেশিরভাগ রোগীরই তীব্র শ্বাসকষ্ট রয়েছে। ফলে আইসিইউ এর চাহিদা বাড়ছে প্রতিদিনই। কোনো পেশেন্ট ভর্তি হতে হওয়া উচিত, এই ধরনের পেশেন্ট ফেরত যাচ্ছে না, আমরা নিয়ে নিচ্ছি সব পেশেন্ট। তো এটা একটা স্বস্তির ব্যাপার, এবং আমাদেরও ভালো লাগছে যে আমরা যারা চিকিৎসা নিতে আসছে তাদেরকে আমরা সহায়তা করতে পারছি। আইসিইউর ব্যাপারে স্বাভাবিকভাবে আমাদের তো দেখুন সব ক্রিটিক্যাল পেশেন্ট থাকে। এই আইসিইউটা আমাদের সবসময় এই জায়গাটা আমাদের একটা দুর্বল জায়গা। আসলে এখানে আমরা বিশেষ করে বাইরে থেকে যারা আমাদের এখানে আইসিইউতে আসতে চায়, এটা পসিবল হয় না।
এবার দালাল চক্রের থাবা মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে। যেসব টেস্ট এই হাসপাতালে হয় না সেগুলো অপরিচিত মানহীন হাসপাতালে করিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। চক্রের 6 সদস্যকে হাতে নাতে ধরে বনানী থানায় সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 13 তারিখে অ্যাডমিট হয়েছি, তো আমাকে কিছু টেস্ট দিছে, তো ওখান থেকে 2টা এখানে করানো যাবে না, ওটা বাড়ি থেকে করতে হবে। তো আমি যখন রিসেপশনে কথা বলতেছিলাম, ওদের দালালরাই শুনে ফেলছে, আয়সা আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো আমাকে বলছে যে ইম্পালস থেকে করাবে। যখন আমার রিপোর্টটা দিয়েছে দেখলাম ওটা আরেকটা ডায়াগনস্টিক সেন্টার। এই 2টা টেস্টের সরকারি রেট হচ্ছে 850, ওরা আমাকে থেকে নিয়েছে 3500। শুধু এই নারী নন, মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে চিকিৎসা নিতে এসে দালালদের এমন প্রতারণার শিকার হয়েছেন আরও বেশ কয়েকজন রোগীর স্বজন। কিন্তু সমস্যাটা হচ্ছে, ঘটনাটি ঘটেছিল 13ই আগস্ট। 6 দিন পর ওই দালাল চক্রের সদস্যদেরকে কিভাবে হাতে নাতে ধরা যাবে তা নিশ্চিত করতেই নতুন করে ওই দালাল চক্রের এক সদস্যকে ফোন দেন ভুক্তভোগী ওই নারী। আজকে আমার আরও কিছু টেস্ট লাগবে, আপনি কি একটু আসতে পারবেন? আমি হসপিটালে আছি, আপনি আসেন, এসে আমাকে কল দেন। ফোনে কথা বলার আধা ঘন্টার মধ্যেই হাজির দালাল চক্রের 2 সদস্য। পরে ভুক্তভোগীদের সহায়তায় তাদের আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার ওয়ার্ডে আরো 4 জন সেম কাজ করছে। উনি আছে রাব্বি আপনি দোতলায় ওয়ার্ড বয়দের যোগসাজশে হাসপাতালে ঢোকে দালালরা। ঘাপটি মেরে থাকে হাসপাতাল ভবনের বিভিন্ন তলায়। যেসব টেস্ট এই হাসপাতালে হয় না সেগুলো ভালো হাসপাতালে করিয়ে দেবার প্রলোভন দেখায় তারা। রোগীর স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করলেও টেস্ট করানো হয় মানহীন অপরিচিত হাসপাতালে। আমরা ইম্পালস কেয়ার এন্ড কিউ আমরা বলি এখানে করি, আমাদের পাঠায় আপনার যে আমাদের হেড আছে, হ্যাঁ রাব্বি, উনি পাঠায়, উনি ওখানে পাঠাইলে আমরা জাস্ট আপনার ওই স্যাম্পলটা নিয়ে আসে চলে যাই। এ ঘটনার সঙ্গে হাসপাতালের কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন আমাদের যে নিজস্ব গোয়েন্দা আছে এগুলো আমরা আমাদের ইনভলভ করেছি, যে এখানে কারা কারা এখানে আসছে এবং কিভাবে তারা রোগীদেরকে প্রতারিত করার চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করি। যারা আউটসোর্সিংয়ে আমাদের এখানে বেশ কিছু কর্মচারী আছে, তাদের মধ্যে যদি কেউ এটার সাথে জড়িত পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। হাসপাতালে দালালদের অবাধ যাতায়াত বন্ধে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিবন্ধনের পরও এসএমএস না পাওয়ার কারণে করোনা টিকা নেয়ার ভোগান্তি এখনও কমেনি। অনেকে অপেক্ষা করছেন 1.5 মাস, আবার টিকা নেয়ার ঠিক আগের রাতে এসএমএস পাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন অনেক টিকা প্রত্যাশী। লোকবল সংকট এবং প্রবাসীদের অগ্রাধিকার দিতে গিয়ে এই ভোগান্তি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে বৃহস্পতিবার সকাল থেকেই টিকা প্রত্যাশীদের ভিড়, তবে তা অন্য দিনের তুলনায় কিছুটা কম। টিকা প্রত্যাশীদের অভিযোগ, নিবন্ধন করার প্রায় 1.5 মাসেও পাননি এসএমএস। আমি এসএমএস কালকে বিকেল 5:52 পাইছি, আর আমি 1.5 মাস আগে রেজিস্ট্রেশন করছি। জুলাই মাসের 15 তারিখে রেজিস্ট্রেশন করেছিলাম, আর গতকালকে আমি মেসেজ পেয়েছি। অনেকেই বলছেন দীর্ঘ সময় অপেক্ষার পর এসএমএস পেলেও তা আসছে আগের দিন সন্ধ্যা বা রাতে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আমরা অনেকে শহরের বাইরে থাকি, তো এই গতকাল আমরা এসএমএস পাইছি, আজকে নাইটে আমরা আসতে হচ্ছে। যদি 2-3 দিন আগে দিত তাহলে আমাদের জন্য বেটার হতো। প্রিপারেশন দরকার আছে, মেসেজটা যেভাবে দেয় পরের দিনই ডেট দেয়, তো এটা তো 3-4 দিন একটা ডেটটা পিছিয়ে দিলে সুবিধা হয় সবার জন্য। একই অবস্থা অন্য কেন্দ্রগুলোতেও। সংকটের কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে নিবন্ধনের বিপরীতে তাদের টিকাদানের সক্ষমতা কম। তাছাড়া প্রবাসীদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। তাদের আমরা ওই যে এতদিন অভিভাবক দিতে পারি না, আমরা তো 500 করে, কারণ আমরা প্রবাসীদের বেশিরভাগ দিয়ে ওদের 500 দিতাম, যাদের 500 করে কাভার করলেও 34,000 দীর্ঘদিন লেগে যায়। এখন আমরা যেহেতু প্রবাসী একটু কমে আসছে, এখন 1000 করছে, আরও কমলে তখন আমরা হয়তো 1,500-2,000 করে ফেলব। বুধবার পর্যন্ত সারা দেশে প্রথম ডোজের টিকা নিয়েছেন 1,59,77,000 মানুষ, আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে 61,29,540 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে ক্লিনিকে মডার্নার টিকা দেওয়ার মামলায় ক্লিনিকটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদার সহ 3 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের জামিন শুনানি হবে 23 আগস্ট। রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করে পুলিশ। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে 28 ডোজ টিকা সহ প্রতিষ্ঠানটির মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে আটক করা হয়। জব্দ করা হয় টিকার 22টি খালি বক্সও।
ফার্মেসিতে অবৈধভাবে বিক্রি হচ্ছে করোনা টিকা এমন সংবাদের ভিত্তিতে দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিকে অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। অন্যরা পালিয়ে গেলেও আটক বিজয় কৃষ্ণের কাছ থেকে পাওয়া যায় 2টি ভায়াল। পরে ফার্মেসি ও বিজয়ের বাসা থেকে উদ্ধার করা হয় মডার্না ও সিনোফার্মের টিকার আরও 2টি ভায়াল। এগুলো প্রায় 50 থেকে 60 জনের শরীরে দেয়া যেত। মডার্নার 22টি খালি বাক্স উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ছিল 10টি করে ভায়াল। প্রতিটা 500 টাকা করে নেয়, এরকম একটা তথ্য আমাদের কাছে। এই তথ্যের ভিত্তিতে তার দোকানে গিয়ে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ওর ছেলে এখান থেকে চলে যায়। আমাদের যেটা তথ্য কিংবা আমরা যেটা অনুমান করতেছি যে জিনিসগুলো লুকায় ফেলাইছে, ও সরাই ফেলাইছে আর কি, ওর ছেলের মাধ্যমে সরাই ফেলাইছে। পল্লী চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে ক্লিনিক পরিচালনা করছিলেন আটক বিজয় কৃষ্ণ তালুকদার। তার কাছে কিভাবে এই টিকা গেল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। মামলা প্রক্রিয়ার দিন আছে, অভিযান পরিচালনা হবে, পরবর্তীতে হবে, আর আইনগত প্রক্রিয়া মামলা তো চলবে। গণটিকা কর্মসূচির সময় টিকাগুলো ফার্মেসিতে নেওয়া হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর সাথে জড়িত চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 44 লাখ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 21 কোটির বেশি। একদিনে করোনায় মারা গেছে 10,511 জন। নতুন শনাক্ত 6,95,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ 1.5 লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে 1000-এর বেশি। এক সপ্তাহে দেশটিতে শনাক্তের হার বেড়েছে 14% আর মৃত্যু হার বেড়েছে 18%। একদিনে সর্বোচ্চ 1128 জনের মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। ব্রাজিলে একদিনে মারা গেছে 944 জন, শনাক্ত 44,500। দেশটিতে 16 ও 17 বছর বয়সীদের টিকাদান শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে ডেল্টা ধরনের নতুন করে আক্রান্ত হয়েছে 633 জন। এদিকে নিউজিল্যান্ডে 6 মাসের মধ্যে প্রথম 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। বরিশালে ইউএনও মুনিবুর রহমানের বাসায় হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। পুলিশ ও ইউএনও বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আলাদা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 80 থেকে 90 নেতাকর্মীর নাম উল্লেখ সহ মোট 400 জনকে আসামি করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় 10 প্লাটুন বিজিবি এবং 10 জন ম্যাজিস্ট্রেট চেয়েছেন জেলা প্রশাসক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ব্যানার পোস্টার অপসারণ নিয়ে তুলকালাম কাণ্ড। সদর উপজেলা চত্বরে ব্যানার সরানোর সময় হইচইয়ের কারণে বাধা দেয় ইউএনওর বাসভবনের নিরাপত্তা রক্ষীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এই ঘটনার কিছুক্ষণ পরই জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ 60 থেকে 70 জন ইউএনওর বাড়িতে হামলা চালায়। কারো পারমিশন নেন নাই, তোয়াক্কাও করেন নাই, বা উনি সরাসরি গেট থেকে ঢুকে যে আমি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব, এ কথা বলার পরে তারা, আমি বললাম যে কি জন্য আসছেন এত রাতে, তারা তার ব্যানারটা ছিঁড়তেছে বা করতেছে, তাদের নির্দেশনা আছে। আর একজন পাশের থেকে সে আবার বলতে তুই পরিচয় দিয়ে কি করবি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ডেফিনেটলি আমরা যেটি ঘটে গেছে এটি আমরা আগে প্রপারলি আইডেন্টিফাই করব, দেন আমরা অবশ্যই যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। আটক আছে, আমরা এখন সেটা দেখছি। আমাদের বিভিন্ন জায়গায় কিছু হসপিটালে আছে, এখানে আছে, বেশ কয়েকজন আটক আছে। আমরা সংখ্যাটা মিলিয়ে এখন তাৎক্ষণিক ঘটনা ঘটেছে। আহতদের সবাই মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন দলীয় নেতারা। গুলিবর্ষণের ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন তারা। এই লোকগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আজকে আহত হলো, এটা আমি মনে করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। হামলা ও সংঘর্ষের পর ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে বরিশাল থেকে দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এলাকার সবশেষ পরিস্থিতি কি এখন আমাদের জানাবেন বিস্তারিত? দেখুন, এখন পর্যন্ত পুলিশ 10 জনকে গ্রেপ্তার করে প্রথমে আটক করে, তারপর যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে এদের আসামি দেখিয়ে আদালতে চালানোর মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এবং পরিস্থিতির কথা শুধু বলি যে এইখানটায় আসামিদের আনা হবে, তাদের স্বজনরা
সাথে চলে আসতে পারে এবং তাতে দলীয় কর্মীরা চলে আসতে পারে, একটা হট্টগোল হতে পারে। এই জন্য আগে থেকে আপনি দেখুন আমার পিছে দাঁড়িয়ে আছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, এরা কিন্তু সশস্ত্র অবস্থায় রয়েছে। নট অনলি এরা, সাদা পোশাকে রাখা হয়েছে, ডিবি রাখা হয়েছে, সাদা পোশাকে র্যাব রাখা হয়েছে, মানে সবকিছু মিলিয়ে একটা বিষয় বরিশালে আজকে নিশ্চিত করা হয়েছে, যে যেখানে যে অবস্থায় কোন রকম হট্টগোল করার চেষ্টা করবে বা শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবে তাকে দমন করা হবে। এদিকে যেটি বলা হয়েছে যে 13 জনকে যে গ্রেপ্তার দেখিয়ে আপনার জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা তো গেলই। এখন একটি কথা রাখে যে 80 থেকে 90 জনের তো নাম রয়েছে, যাদের নাম রয় নাই তারা আছে সবচেয়ে বড় ঝুঁকিতে, অর্থাৎ অজ্ঞাতনামা 400। কে যে এই অজ্ঞাতনামার মধ্যে পড়বে এই ভয় কিন্তু এখন শুনশান শহর। হ্যাঁ, অর্থাৎ যাদেরকে দেখেছি এই সন্ধ্যার পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ভাইরা কেউ আর কি নেই। এখন এটা হচ্ছে যে এটা আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে, এই সরকারকে খাটো করার জন্য করা হয়েছে, সিটি মেয়রকে খাটো করার জন্য করা হয়েছে। আর প্রশাসন থেকে বলা হয়েছে যে যতটুকু অপরাধ করেছে তাকে সেই পরিমাণ চিহ্নিত করে যা কিছু করা হয়েছে। আওয়ামী লীগ থেকে বলা হয়েছে তারা বিচার বিভাগীয় তদন্ত চান এই ঘটনার, এবং সেই তদন্ত রিপোর্ট তারা দেখতে চান। একই প্রশ্ন আমরা করেছিলাম জেলা প্রশাসনে, যে তারা তো বিচার বিভাগীয় তদন্ত চাচ্ছে, আর ওনারা বলেছেন আমরা মামলা করেছি, আইন যেদিকে যাবে আমরা আইন বাস্তবায়নে সরকারি কর্মকর্তা হিসাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইনের বাইরে আমরা যাব না। দেখা যাক কি হয়। এদিকে বিজেপি হয়তো আগামীকাল চলে আসছে, এই খবরটিও শহরকে প্রকম্পিত করেছে। এখন দেখা যাক, মানে এই হচ্ছে আপাতত আমার কাছে সর্বশেষ খবর। দেখা যাক আগামীকালকে আবার কোন দিকে মোড় নেয়। বরিশাল থেকে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। মাদকের মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন নাকচ করে আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে পরিমণিকে একই মামলায় তৃতীয় দফায় রিমান্ডে দেওয়া হলো। সকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন। সিআইডির করা রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার সকালে কাশিমপুর মহিলা কারাগার থেকে অভিনেত্রী পরিমণিকে আদালতে নিয়ে আসা হয়। বেলা 11:24 তাকে আদালতে তোলা হয়। পৌনে 12টায় রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, মাদক হোতাদের হদিস পেতে বিস্তারিত তথ্যের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে রিমান্ডের বিরোধিতা করেন পরিমণির আইনজীবী মজিবুর রহমান। এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে তাদের উদ্ঘাটন এই তদন্ত করলে উদ্ঘাটিত হবে এবং আদালত সন্তুষ্ট হয়ে একদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। 167 ধারা ফৌজদারি কার্যবিধির 344 ধারা ইভেন 161 ধারায় যে সমস্ত বিধান আছে সেই সমস্ত বিধান মোতাবেক এবং যে সমস্ত বিধান বলে রিমান্ড মঞ্জুর করা হয় এবং যে কারণগুলি আদালতে দেখাইতে হয় সেইগুলির একটাও এখানে নাই। শারীরিক ও মানসিকভাবে পরিমণি অসুস্থ জানিয়ে তার জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী। নারী হিসেবে তিনি জামিন পান এবং পেলে কোথাও যাবেন না বলে প্রতিশ্রুতি দেন আদালতে। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। ফৌজদারি কার্যবিধি 497 এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর 47 ধারা মোতাবেক মহিলাদের ক্ষেত্রে একটু প্রিভিলেজ দেওয়া আছে। এই প্রিভিলেজটাকে আমরা পুঁজি করে বিজ্ঞ আদালতকে বলতে চেষ্টা করেছি যে আপনি জামিন দেন, জামিন দিলে সে পলাতক হবে না, সুযোগও নাই। এলএসডি এবং আইস এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন পর্যন্ত তারা জামিন পাচ্ছে না। অতএব এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না। মোট কথা হলো যে এটা মামলার যে গুরুত্বটা সেটা বুঝতে হবে, আইন সবার জন্য সমান। আদালতের আদেশ শেষে হাজতখানায় নেয়ার সময় হুড়োহুড়িতে পড়ে যান পরিমণি। এর আগে 2 দফায় 6 দিনের রিমান্ডে ছিলেন তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। বেলা 12:30টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান। এর আগে সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 11টায় হাটহাজারী মাদ্রাসায় জানাজা শেষে তাকে দাফন করা হবে। বুধবার সন্ধ্যার পর অসুস্থ বোধ করেন জুনায়েদ বাবুনগরী। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। অ্যাম্বুলেন্সে করে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেন স্বজনেরা।
৬৭ বছর বয়সী এই হেফাজত নেতা দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। ছিল উচ্চ রক্তচাপও। বেলা 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রক্তচাপটা একটু বেড়ে যায়, এ ধরনের একটু উনি সমস্যা ফিল করছিলেন, মোটামুটি ভালো ছিলেন। তো আজকে সকালে 8টার দিকে উনি হঠাৎ স্ট্রোক করেন, নাকে মুখে ফ্যান চলে আসে। আধ ঘন্টা প্রায় কি 1 ঘন্টা পরে হুজুরের চেঞ্জ পাচ্ছি না, মুখ দিলল যাচ্ছে তড়িৎ গতিতে। এখন এখানে আনছি, এখন ডাক্তাররা বলতেছে তার নেই। এদিকে আমিরের মৃত্যুর পরই জরুরি বৈঠকে বসেন হেফাজত নেতারা। প্রথমে তার গ্রামের বাড়িতে বাবুনগরীকে দাফনের সিদ্ধান্ত নিলেও পরে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণেই তাকে দাফনের সিদ্ধান্ত হয়। আমিরের মৃত্যুতে দলের পরবর্তী নেতৃত্বের বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটি বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নেতারা। জানাজা অবশ্যই ইনশাআল্লাহ 11টার সময় হারা যাইতে হবে। জানাজার পরে দাফনের করার এখানে সিদ্ধান্ত হয়, দাফন করার সিদ্ধান্ত এখানে আছে। নেতৃত্বে কে আসবেন? আমাদের মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ, সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে আহা শুরু করছেন। ইতিমধ্যে আমাদের মহাসচিব হয়তো পৌঁছবেন। এরপর ইনশাআল্লাহ বসে যে তাদের কমিটি আছে, বসে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ কাকে আমির ঘোষণা করা হবে। জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করে 2010 সালে প্রতিষ্ঠিত হয় হেফাজতে ইসলাম। 2020 সালে সংগঠনটির আমির আহমেদ শফি মারা গেলে নানা ঘটনার মধ্য দিয়ে 15 নভেম্বর হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনায় দায়ী প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠন মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। হামলার ঘটনায় দায়ীরা দলের যেই হোক না কেন ছাড় না দিতেও প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন বলে এ সময় জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ভুরি ভুরি দৃষ্টান্ত পর্যন্ত আপন লোকদেরকে সাজা দিয়ে, দণ্ড দিয়ে, জেলে পাঠিয়ে প্রমাণ তিনি রেখেছেন। তিনি আমাকেও বলেছেন, তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে বলে দিয়েছে ঘটনা ভিডিও ফুটেজ দেখে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তালেবানদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বিএনপির বক্তব্য কিনা প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের এক আলোচনা সভা শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আফগানিস্তানে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হলে বাংলাদেশ সহ আশপাশের এলাকায় এর প্রভাব পড়বে, তাই এই বিষয়গুলো খুব সাবধানতার সঙ্গে সামলাতে হবে। জাফরুল্লাহর বক্তব্য বিএনপির বক্তব্য কিনা তা দলটি পরিষ্কার করা উচিত। বুধবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তালেবানদের আফগানিস্তানের মুক্তিযোদ্ধা আখ্যা দেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শোক দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বাঙালি হাজার বছর ধরে সংগ্রাম করছিল, শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে স্বাধীনতা। বিষয়টি দেশি বিদেশি শোষক শ্রেণী সমর্থন করতে না পারায় তাকে হত্যা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এই বক্তব্য কি বিএনপিরও একই বক্তব্য কিনা, সেটি হচ্ছে প্রশ্ন। কারণ আমরা দেখেছি যে তালেবানরা সেখানে কাবুল দখল করার পর আমাদের এখানে জঙ্গি গোষ্ঠীর মধ্যে আপনার কিছু উৎসাহ দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এখন সেই উৎসাহ দেখা যাচ্ছে জাফরুল্লাহ সাহেবের মধ্যেও আছে। রাজাকারদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেছিল বিএনপি, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আর শোককে শক্তিতে পরিণত করে সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তোলার প্রত্যয় উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামের। বৃহস্পতিবার গুলশানের নগর ভবনে শোক দিবসের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এ সময় তাজুল ইসলাম ঢাকার প্রতি ওয়ার্ডকে 10টি ভাগে ভাগ করে ডেঙ্গু সহ সব সমস্যা মোকাবিলা করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেন। আর মেয়র আতিক বলেন, নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে ডেঙ্গু সহ নগরের যে কোনো সমস্যা মোকাবিলা করতে চান। এর আগে নগর ভবনের 8ম তলায় মুজিব কর্নারের উদ্বোধন করা হয়। শোককে শক্তিতে রূপান্তরিত করে প্রত্যেককেই কিন্তু কাজ করতে হবে। কারণ আপনারা যত বেশি কাজ করবেন, নগরবাসী তত বেশি খুশি হবে,
আপনারা যত বেশি শহরকে পরিষ্কার করবেন তত বেশি নগরবাসী খুশি হবে। যত বেশি আমরা মশাকে কন্ট্রোল করতে পারবো নগরবাসী তত বেশি খুশি হবে। খালেদা জিয়ারা কি করেছেন? মুক্তিযোদ্ধার মন্ত্রণালয় বানাইছেন কাকে দিয়ে? রাজাকারদের দিয়ে। কি মুক্তিযোদ্ধাদের পরিবর্তে রাজাকারদেরকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করছেন। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! এটাই আমাদেরকে দেখতে হয়েছে। দীর্ঘ 21 বছর পর র্যাবের হাতে গ্রেপ্তার হলো জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরিফ আহমেদ হত্যা মামলার পলাতক আসামি রওশন আলী। গতরাতে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক বাকি 4 জনকেও গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যাব। 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ নেতা কাজী আরিফ আহমেদকে। এ সময় নিহত হন আরও 4 জন। এই মামলায় 2004 সালে 10 আসামিকে ফাঁসির আদেশ দেয় আদালত। এর মধ্যে একজনকে পরে খালাস দেয় হাইকোর্ট। 2016 সালে 3 জনের ফাঁসির রায় কার্যকর হলেও 5 জন ছিল পলাতক, আর কারাগারে মারা যায় 1 জন। বুধবার দিবাগত রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন আলীকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে সংস্থাটি। আইন শৃঙ্খলা বাহিনী তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। সাম্প্রতিক সময়ে তার রাজশাহী যে এলাকা যেখান থেকে আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই, সেই এলাকাতে আমরা জানতে পারি যে একজন হত্যা মামলার আসামি এখানে লুকিয়ে আছে। একজনকে ধরেছি, বাকি 4 জন রয়েছে এখনো পলাতক। আমরা তাদের বিরুদ্ধে নজরদারি রাখছি। এ সময় হামলাকারীদের নির্যাতনের আরও তথ্য জানান নিহত অন্য 2 জনের পরিবারের সদস্যরা। আমরা লেখাপড়া করতে পারিনি, আমরা জমির খেতে কাজ করতে পারিনি, ওর অত্যাচারে, ওর ভাইয়ের অত্যাচারে। যখন আব্বাকে আমার পিস্তল ধরে, আব্বা এইভাবে হাত দিয়ে পিস্তল ধরছে, তখন গুলি করছে, ডান সাইড দিয়ে লাগছে, বাম দিয়ে গুলি বেড়াই গেছে। আমি তখন রাস্তার সাইডে মোটরসাইকেল নিয়ে আমি আমার ফাদার পড়ে যাই। এরপরে ও আমাকে সরাসরি আমার বুকে আর একটা গুলি করে। গ্রেপ্তার রওশন আলী চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিল বলে জানায় র্যাব। টাকার বিনিময়ে হত্যা করাই তার পেশা ছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তালেবান ক্ষমতা দখলের পর বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরানোর কাজ চলছে। বিদেশিদের যেতে দিলেও সাধারণ আফগানদের কাবুল বিমানবন্দরে যেতে তালেবান বাধা দিচ্ছে। অস্ট্রেলিয়ার এক দোভাষীকে বিমানবন্দরে যাওয়ার পথে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে রোববার থেকে কাবুল বিমানবন্দর এলাকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান দখলে যাওয়ার 4 দিন পরও দেশজুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। নানা উপায়ে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছে আতঙ্কিত নাগরিকরা। এর মধ্যে কয়েকদিন ধরেই কাবুল বিমানবন্দরে দেখা গেছে বিশৃঙ্খলা। কোনো আফগান নাগরিক যাতে দেশ ছাড়তে না পারে সেজন্য কাবুল বিমানবন্দরে যেতে তাদের বাধা দিচ্ছে তালেবান। বিমানবন্দরমুখী জনস্রোত ঠেকাতে ফাঁকা গুলি ছুটছে তারা। বিমানবন্দরের প্রবেশপথ সহ চারদিকে তল্লাশি চালাচ্ছেন তালেবানরা। সঠিক কাগজপত্র না থাকলে বিমানবন্দরে যেতে পারছেন না আফগানরা। তবে মার্কিন পাসপোর্টধারীদের বাধা দেয়া হচ্ছে না। সব মার্কিন নাগরিক দেশে ফেরা না পর্যন্ত সেখানে সেনা থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তালেবান ক্ষমতা দখল করায় স্বচ্ছতার অভাব থাকায় আফগানিস্তানের জন্য বরাদ্দ $370 মিলিয়ন সহায়তা আটকে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আর ভারতের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তালেবান। এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ফিরেছেন মুশফিক, লিটন, বিপ্লব, বাদ পড়েছেন মিঠুন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় স্কোয়াডে রাখা হয়নি তামিমকে। 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু 1 সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচ 3, 5, 8 ও 10 সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচই হবে বিকেল 4টায়। ব্যক্তিগত কারণে মুশফিক, লিটন, বিপ্লব অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না। এ সিরিজে ফিরছেন 3 জন। অজিদের বিপক্ষে অফর্মে থাকায় জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।